প্রথমে দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বঙ্গে মোদির প্রচার শুরু। প্রথম দফার মহাযুদ্ধে কোন জেলাকে বেছে নিলেন প্রধানমন্ত্রী? পুলিশ নিরপেক্ষ হলে তৃণমূলের অফিস খোলার লোক থাকবে না, কুশমুন্ডি থেকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। রামনবমীর মিছিলের পরেই ধামাকা, নন্দীগ্রামে বড় ভাঙন ধরালেন শুভেন্দু। ভারতে ফের লকডাউন হওয়ার জল্পনা সত্যতা কি, মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। নারী সুরক্ষার লড়াইয়ে নয়া মোড়, ভবানীপুরে অভয়ার মায়ের প্রচার চাইলেন শুভেন্দু অধিকারী। মোদী সরকারের মাস্টার স্ট্রোক, পেট্রোল ডিজেলে 10 টাকা শুল্ক ছাড়, যুদ্ধের আবহে মধ্যবিত্তের বড় জয়। ভোটের জন্য নেওয়া গাড়িতে এবার সিসি ক্যামেরা লাগাচ্ছে কমিশন। হারের আতঙ্কে জ্যোতিষী মমতা, 2026-এ মোদী সরকার পতনের অবাস্তব দাবি। রাম সবার, কারো একার নয়, ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবের। ভোটার তালিকা থেকে কয়েকশো নাম বাদ পড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দিলীপের পথেই হাঁটলেন সুকান্ত, নির্বাচনী মরশুমে পুলিশকে দিলেন কড়া হুমকি। শিলিগুড়িতে রামনবমীর মিছিলে বুলডোজার, চমক, অস্ত্র হাতে রাজপথে জনজোয়ার। টাকা দিয়ে প্রার্থীপদ কিনেছে বিজেপি, কোলাঘাটে বিস্ফোরক অভিষেক। বাংলায় উৎপাদিত গ্যাস যেন বাইরে না যায়, কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার। আগামী 5 বছর রান্নার গ্যাসের দাম বাড়বে না, কথা দিন, চ্যালেঞ্জ অভিষেকের। ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চেতলায় প্রচার মেয়র ফিরহাদের। অমিত শাহ পেশ করবেন 40 পাতার চার্জশিট, আগে জেনে পাল্টা প্রস্তুত তৃণমূল। বিজেপি এলে পুলিশই এনকাউন্টার করবে, চা চক্রে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কিত হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 25টি পদ গেছে, বাকি একটিও যাবে, মমতার চক্রান্ত তত্ত্ব উড়িয়ে শুভেন্দুর মহা হুঁশিয়ারি। তৃণমূলের সিন্ডিকেট রাজে ধুঁকছে বাংলা, লোকসভায় তথ্যের পাহাড়ে মমতা সরকারকে বিঁধলেন নির্মলা। তৃণমূলের ইফতারি ফাঁদ, 7 জওয়ানকে বাংলা থেকে খেদালো কমিশন। প্রত্যেকের জন্য 2 মাসের জ্বালানি মজুদ আছে, আতঙ্ক কাটিয়ে দেশকে আশ্বস্ত করল কেন্দ্র। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের তাপমাত্রার পারদ চড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে বাংলার রাজনীতির উত্তাপ। 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভাগ্য নির্ধারিত হতে চলেছে কয়েকশো প্রার্থীর। আর এই মেগা লড়াইকে ময়দানে কোমর বেঁধে নামছে সব পক্ষই। তবে এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর। বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে নিজের নির্বাচনী প্রচারের শিলান্যাস করতে চলেছেন তিনি। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল প্রধানমন্ত্রী কবে থেকে বাংলায় তার ম্যারাথন প্রচার শুরু করবেন। গত 14ই মার্চ ব্রিগেডের ঐতিহাসিক সেই জনসমুদ্রের স্মৃতি এখনও টাটকা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হবে সুবিশাল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উন্নয়নের যে রূপরেখা শুনিয়েছিলেন, তা রেস কাটতে না কাটতেই এবার তিনি ফের পা রাখছেন বঙ্গে। দলীয় অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 5ই এপ্রিল বাংলার এক গুরুত্বপূর্ণ জেলায় নির্বাচনী জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। আর এই জেলাটি উত্তরবঙ্গের এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যা পাহাড় এবং ডুয়ার্স 2 অঞ্চলের রাজনীতিকেই প্রভাবিত করতে পারে। নির্বাচনী সমীকরণ অনুযায়ী প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল উত্তরবঙ্গে সবকটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। হাতে সময় একেবারেই কম। বিজেপি সূত্রের দাবি, উত্তরবঙ্গ বরাবরই তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত লোকসভা এবং পূর্ববর্তী বিধানসভা নির্বাচনেও এই অঞ্চলের মানুষ দুহাত ভরে পদ্ম শিবিরকে ভোট দিয়েছেন। তাই প্রচারের সূচনা হিসেবে প্রধানমন্ত্রী যে উত্তরবঙ্গের এক অন্যতম প্রবেশপথ বা গুরুত্বপূর্ণ জেলাকে বেছে নেবেন তা ছিল প্রত্যাশিত। বিশেষ করে চা বলয় এবং আদিবাসী অধ্যুষিত এই এলাকায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ক্যারিশমা কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সাজো সাজো রব পড়ে গিয়েছে। স্থানীয় জেলা প্রশাসন ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সম্ভাব্য সভাস্থল পরিদর্শনে নেমেছে বলে খবর। জনসভার ভিড় সামাল দিতে এবং আইন শৃঙ্খলার দিকটি নিশ্চিত করতে কয়েক স্তরে
উত্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন এই প্রথম সভার মাধ্যমেই গোটা রাজ্যের জন্য একটি বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের সেই জনজোয়ারের পর ডুয়ার্সের কোলে মোদি ম্যাজিক কতটা কাজ করবে তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে চায়ের দোকানে। প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মোদির এই সফর বিরোধীদের উপর কতটা চাপ তৈরি করবে নাকি শাসক দলের পাল্টা কৌশলে ঢাকা পড়বে তার উত্তর মিলবে নির্বাচনের ফলাফলেই। তবে 5ই এপ্রিলের এই হাই ভোল্টেজ সভা যে উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক বড় প্রভাব ফেলতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আপাত দৃষ্টিতে 5ই এপ্রিল সেই মহেন্দ্রক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার রাজনৈতিক মহল। 2026-এর বিধানসভা নির্বাচনের রণঢঙ্কা বেজে উঠতেই রাজ্য জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডিতে এক বিশাল জনসভা থেকে রাজ্য পুলিশ ও প্রশাসনের একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাফ জানান, পুলিশ যদি শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করা বন্ধ করে সোজা হয়ে যায় তবে রাজ্য তৃণমূলের অস্তিত্ব সংকটে পড়বে। কুসমুন্ডির সভা থেকে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পুলিশ যদি সোজা হয়ে যায় এবং নিরপেক্ষভাবে কাজ শুরু করে তাহলে আগামী দিনে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। তার দাবি, সাধারণ মানুষের সমর্থন হারিয়ে তৃণমূল এখন শুধুমাত্র পুলিশের লাঠির জোরে টিকে রয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে রাজ্যে বিরোধী কর্মীদের উপর হওয়া হামলায় পুলিশ নীরব দর্শক হয়ে থাকছে। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের কয়েক হাজার অভিযোগ জমা পড়লেও পুলিশের চার্জশিট দেওয়ার হার অত্যন্ত নগণ্য। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলা এবং তদন্তে পুলিশের গাফিলতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বিশেষ করে সন্দেশখালী বা আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকেই হাতিয়ার করছে বিজেপি। ভোটের মুখে রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে বিজেপি ইতিপূর্বে বেশ কিছু অভিযোগ করেছে। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ আধিকারিককে ইতিমধ্যে বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন। সুকান্ত মজুমদারের এই বক্তব্য সেই চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সুকান্ত মজুমদার এদিন স্পষ্ট করে দেন, বিজেপি ক্ষমতায় এলে এই পক্ষপাত দুষ্ট পুলিশ আধিকারিকদের জবাবদিহি করতে হবে। কুসমুন্ডির এই সভা থেকে কর্মীদের উজ্জীবিত করে তিনি বলেন, ভয় পাওয়ার দিন শেষ, এবার পরিবর্তনের পালা। 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর তার মধ্যেই বাংলার রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে ঘাসফুল শিবিরে বড়সড় ধস নামল ভারতীয় জনতা পার্টি। রামনবমীর পুণ্য লগ্নে এলাকায় আয়োজিত এক বিশাল ও বর্ণাঢ্য মিছিলের রেস কাটতে না কাটতেই তৃণমূলের দাপুটে নেতা সুব্রত জানা গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মেগা যোগদান কর্মসূচি সম্পন্ন হওয়ায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুব্রত বাবুর সঙ্গে এলাকার আরও 20টি প্রভাবশালী পরিবার তৃণমূল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছেন। বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম মানে এক অনন্য আবেগ এবং লড়াইয়ের ময়দান। 21-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ইতিহাস গড়েছিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সেই হারের ক্ষত তৃণমূলের কাছে আজও টাটকা। 2026-এর নির্বাচনে তৃণমূল যখন মরিয়া হয়ে এই গড় পুনরুদ্ধারের ছক কষছে, ঠিক সেই মুহূর্তে সুব্রত জানার মতো বুথ স্তরের পোরখাওয়া সংগঠকের দলবদল শাসক দলের সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামের লড়াই বরাবরই নিচুতলার কর্মীদের উপর নির্ভরশীল। সুব্রত জানা দীর্ঘ সময় ধরে সেই সংগঠনের অন্যতম প্রধান খুঁটি ছিলেন। তার প্রস্থান মানে কেবল একজন নেতার বিদায় নয়, বরং তৃণমূলের একটি শক্তিশালী ভোট ব্যাংকের হাত বদল। শুভেন্দু অধিকারী বারে বারেই দাবি করেছেন যে নন্দীগ্রামের মানুষ তার পাশেই আছেন। এদিনের যোগদান কর্মসূচিতে তিনি সেই দাবিরই প্রতিফলন দেখালেন। সুব্রত জানার সঙ্গে আসা 20টি পরিবার এলাকায় সামাজিকভাবে বেশ প্রভাবশালী। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে ব্যক্তিগত জনসংযোগ এবং পারিবারিক প্রভাব ভোটের ফলে বড় ভূমিকা নেই, সেখানে এই 20টি পরিবারের অন্তর্ভুক্তি বিজেপির পাল্লা অনেকখানি ভারী করল। শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা নেওয়ার পর সুব্রতবাবু জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে যে দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল তার থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত। উন্নয়ন ও ন্যায়ের লড়াইয়ে তিনি শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন। যোগদান কর্মসূচি শেষে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, নন্দীগ্রামের মাটি বিশ্বাসঘাতকদের জায়গা দেয় না। মানুষ এখন বুঝতে পারছেন কোন পথে রাজ্যের প্রকৃত উন্নয়ন এবং শান্তি সম্ভব। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই
বাংলার হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য। তিনি আরও ইঙ্গিত দেন যে আগামী দিনে জেলা জুড়ে আরও বহু তৃণমূল কর্মী সমর্থক বিজেপির ছত্রছায়ায় আসার জন্য যোগাযোগ করছেন। তার মতে 2026-এর নির্বাচনের মহড়া এখন থেকেই শুরু হয়ে গেল। ভোটের অনেক আগে থেকেই তৃণমূলের নিচুতলার কর্মীদের নিজেদের দিকে টেনে নেওয়ার এই রণকৌশলকেই শুভেন্দু অধিকারীর এক পরিকল্পিত মাস্টার স্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে। হেভিওয়েট নেতার প্রস্থান তৃণমূলের স্থানীয় কর্মীদের মনোবলকে বড় ধাক্কা দিয়েছে। রামনবমীর ধর্মীয় আবহে এই রাজনৈতিক মেরুকরণ আগামী দিনে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বিজেপির দাপট আরও বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপির নেতৃত্ব এই ঘটনাকে গণবিস্ফোরণ হিসেবে দেখলেও তৃণমূল শিবিরের কাছে এটি নির্বাচনের আগে এক বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। নন্দীগ্রামের এই রাজনৈতিক অস্থিরতা এখন বাংলার রাজনীতির প্রধান আলোচনার বিষয়। গত কয়েকদিন ধরে ভারতের ডিজিটাল জগতের অলিতে গলিতে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। দেশে কি আবারও কঠোর লকডাউন কার্যকর হতে চলেছে? বিশেষ করে লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই জল্পনা দেশজুড়ে চরম আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষের মনে দানা বাঁধতে শুরু করেছিল এক অজানা আশঙ্কা। কিন্তু আজ সব জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর পক্ষ থেকে কড়া ভাষায় জানানো হয়েছে যে ভারতে কোনো নতুন লকডাউনের পরিকল্পনা বা প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনা সূত্রপাত হয় যখন আন্তর্জাতিক স্তরে সরবরাহ শৃঙ্খল এবং জ্বালানি আমদানির ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতির মোকাবিলায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে বসেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকের প্রধান লক্ষ্য আন্তর্জাতিক অস্থিরতা থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখা। তবে এই বৈঠকের খবরটি সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে পরিবেশিত হতে থাকে। হোয়াটসঅ্যাপ এবং এক্স হ্যান্ডেলে দাবি করা হয় যে সরকার আবারও দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করার হিড়িক পড়ে যায় এবং বাজারে এক অস্থির পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রীর আজকের এই ভার্চুয়াল বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সংকট মোকাবিলায় এবং অভ্যন্তরীণ পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের পরিস্থিতির উপর নজর দিয়েছেন। তবে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এই কারণে যে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভোটমুখী 5টি রাজ্যকে আপাতত বাদ রাখা হয়েছে। সূত্রের খবর, পরবর্তী পর্যায়ের আলোচনার রাখা হতে পারে। এই নির্দিষ্ট রাজ্যগুলোকে বাদ রেখে বাকি দেশ জুড়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মোদী। তবে এই বৈঠকটি নিছকই প্রশাসনিক প্রস্তুতির অংশ, যার সাথে কোনো লকডাউনের সম্পর্ক ছিল না। জনমানসে বাড়তে থাকা এই বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে আজ সরাসরি ময়দানে নামেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে একটি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় বিবৃতি প্রদান করেন। তিনি সেখানে সরাসরি লেখেন, ভারতে লকডাউন হওয়ার জল্পনা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে বলছি, এমন কোনো প্রস্তাব পরিকল্পনা করছে না কেন্দ্রীয় সরকার। এই সময়ে আমাদের শান্ত থাকা, দায়িত্বশীল থাকা এবং একজোট থাকা গুরুত্বপূর্ণ। মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে এই বার্তায় দিতে চেয়েছে যে দেশে জরুরি অবস্থা বা চলাফেরায় নিষেধাজ্ঞা জারির মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই। সরকার বর্তমানে মূলত বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় এবং দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতেই মনোনিবেশ করছে। কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, জ্বালানি বা অত্যাবশ্যকীয় পণ্যের দাম যাতে আকাশ ছোঁয়া না হয় তার জন্য আগাম সতর্কতা হিসেবেই এই প্রশাসনিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ভুয়া খবরে কান না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে। হরদীপ সিং পুরীর এই এক্স পোস্টটি আজ কয়েক ঘন্টার মধ্যেই লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গেছে, যা জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করেছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে দেশ এখন একটি স্থিতিশীল অর্থনৈতিক পথে এগিয়ে যাচ্ছে এবং লকডাউনের মতো কোনো চরম পদক্ষেপের প্রয়োজনীয়তা বর্তমানে নেই। তাই সাধারণ মানুষের উচিত আতঙ্কিত না হয়ে শান্ত থাকা এবং যে কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কেবল সরকারি ঘোষণা বা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। তবে এবারের লড়াই কেবল ভোটপ্রাপ্তি বা রাজনৈতিক ক্ষমতার নয়, বরং নৈতিকতা এবং নারী নিরাপত্তার প্রশ্নে এক বৃহত্তর আন্দোলনের রূপ নিতে চলেছে। এই আবহেই এক চাঞ্চল্যকর রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরজিকর কাণ্ডের নির্যাতিতার মাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে প্রচারে নামার আহ্বান জানিয়েছেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে নির্যাতিতার
মা কোনো প্রথাগত রাজনীতিক নন, বরং তিনি এক বিচারহীনতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বিজেপি ইতিমধ্যেই তাকে উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। কিন্তু শুভেন্দু চাইছেন এই লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হোক। তার মতে, পানিহাটির পাশাপাশি যদি নির্যাতিতার মা দক্ষিণ কলকাতার ভবানীপুরে গিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হন, তবে তা রাজ্যের নিরাপত্তার বাস্তব চিত্রটি আরও জোরালোভাবে তুলে ধরবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুর হল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচনী এলাকা। সেখানে দাঁড়িয়ে একজন শোকাতুর মায়ের আরতি সরাসরি সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলবে। শুভেন্দু অধিকারীর এই কৌশলের পিছনে রয়েছে দুটি প্রধান উদ্দেশ্য। প্রথমত, আরজিকর কাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল তাকে পুনরায় জাগিয়ে তোলা, এবং দ্বিতীয়ত, খোদ মুখ্যমন্ত্রীর গড়ে দাঁড়িয়ে নৈতিকতার প্রশ্ন তোলা। শুভেন্দুর কথাই, মা যখন বিচার চাইবেন তখন সাধারণ মানুষ সেই দাবির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন। নির্যাতিতার মা নিজেও সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে তার মেয়ের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা যেন আর কারোর সাথে না হয়, সেটাই তার মূল লক্ষ্য। রাজনীতিতে আসা তার কাছে মেয়ের লড়াইকে পূর্ণতা দেওয়ার এক মাধ্যম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই প্রচার পরিকল্পনা নিশ্চিতভাবেই শাসক শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি নির্যাতিতার মা শেষ পর্যন্ত ভবানীপুরে রাস্তায় পা রাখেন, তবে তা 2026-এর নির্বাচনের প্রেক্ষাপট আমূল বদলে দিতে পারে। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে এখন নজর শুভেন্দু অধিকারীর এই মাস্টার স্ট্রোকের দিকে। আরজিকরের ঘটনার পর থেকে যে নাগরিক আন্দোলন শুরু হয়েছিল, শুভেন্দু তাকেই এখন ব্যালট বাক্সের লড়াইয়ে রূপান্তর করতে চাইছেন। তবে এই পুরো প্রক্রিয়ায় আবেগ এবং যুক্তির মেলবন্ধন ঘটিয়ে বিজেপি মানুষের মনের কতটা কাছে পৌঁছতে পারে, সেটাই এখন দেখার বিষয়। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহের টান। এই দ্বিমুখী সংকটের জেরে যখন বিশ্ব অর্থনীতি টালমাটাল, তখন ভারতীয় নাগরিকদের রক্ষা কবচ হয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির যে আশঙ্কা তৈরি হয়েছিল, তাকে এক কলমের খোঁচায় উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। গতকাল এক ঐতিহাসিক ঘোষণায় পেট্রোল ও ডিজেলের উপর থেকে অতিরিক্ত আবগারি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, পেট্রোল ও ডিজেল উভয়ের ক্ষেত্রে লিটার প্রতি 10 টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পর্যন্ত পেট্রোলের উপর প্রতি লিটারে 13 টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হতো। সরকারের এই নতুন সিদ্ধান্তের পর সেই শুল্কের পরিমাণ কমে দাঁড়ালো মাত্র 3 টাকায়, অর্থাৎ সরাসরি লিটার প্রতি 10 টাকায় সাশ্রয়। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্বস্তিদায়ক। এতদিন ডিজেলের লিটার প্রতি 10 টাকা অতিরিক্ত শুল্ক দিতে হতো, যা এখন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ডিজেলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক এখন শূন্য। ইসরায়েল হামাস সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হুহু করে বাড়ছিল। অনেক দেশে জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। ভারতেও রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছিল যে পেট্রোল ডিজেলের দামও হয়তো হাতের বাইরে চলে যাবে। বিরোধীরা যখন এই ইস্যুকে পুঁজি করে সরকারের উপর রাজনৈতিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই অভাবনীয় পদক্ষেপ নিয়ে মোদী সরকার প্রমাণ করে দিল যে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের স্বার্থই তাদের কাছে সবার আগে। ডিজেলের ওপর শুল্ক শূন্য করে দেওয়ায় পণ্য পরিবহন ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে। ট্রাক এবং লরির ভাড়া না বাড়লে বাজার দরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে। এটি সামগ্রিক মুদ্রাস্ফীতি রুখতে সাহায্য করবে। 10 টাকা শুল্ক ছাড়ের সুবিধা যখন গ্রাহক পর্যায়ে পৌঁছবে, তখন মধ্যবিত্তের মাসিক বাজেটে বড় রকমের সঞ্চয় হবে। উৎসবের মরশুমে এই পদক্ষেপকে এক বড় উপহার হিসেবে দেখা হচ্ছে। ডিজেলের দাম কমলে কৃষি পাম্প এবং ছোট শিল্পগুলোতে উৎপাদন খরচ কমবে, যা পরোক্ষভাবে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। বিজেপি ঘনিষ্ঠ মহলের মতে এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং এক দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপও বটে। যখন বিশ্বজুড়ে অস্থিরতা চলছে, তখন ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে জ্বালানির দাম স্থিতিশীল রাখা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই অসাধ্য সাধন করেছে। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, মোদি হাই তো মুমকিন হাই। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেও মোদি সরকারের এই দৃঢ় অবস্থান বিরোধীদের যাবতীয় নেতিবাচক প্রচারকে ধূলিসাৎ করে দিল। পেট্রোল ডিজেল এই বড় শুল্ক ছাড়ের ফলে ভারতের সাধারণ মানুষের মুখে যে হাসি ফুটল তা অনস্বীকার্য। সরকারের এই সময়োচিত পদক্ষেপ প্রমাণ করে দিল যে আন্তর্জাতিক বাজারে প্রতিকূলতা থাকলেও সুশাসনের মাধ্যমে দেশের মানুষকে তার আঁচ থেকে বাঁচিয়ে রাখা সম্ভব। এখন নজর থাকবে তেলের বিপণনকারী সংস্থাগুলোর দিকে, যারা খুব শীঘ্রই এই সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যখন পায়ের তলা থেকে ক্রমশ মাটি সরছে, তখন কি হাড়ের আতঙ্কে অবাস্তব স্বপ্ন দেখতে শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা থেকে তার এক অদ্ভুত দাবি ঘিরে এখন রাজ্য রাজনীতিতে হাসির রোল। মুখ্যমন্ত্রী দাবি করেছেন 2026 সালের আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই নাকি দিল্লি থেকে মোদী সরকারের বিদায় নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিশ্চিত পরাজয় জেনে এখন কর্মীদের চাঙ্গা করতেই জ্যোতিষীর মতো সময়সীমা বেঁধে দিচ্ছেন মমতা। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তা নিয়ে সরব হয়েছে ওয়াকিবহাল মহল। তিনি অভিযোগ করেছেন বিজেপি নাকি গায়ে জোর দেখাচ্ছে এবং কোনো নিয়ম মানছে না। কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, গত এক দশকে পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর যে অকথ্য অত্যাচার, ভোট লুট এবং ছাপ্পা ভোটের সংস্কৃতি তৃণমূল কায়েম করেছে, তারপরে মমতার মুখে আইন মানার কথা কি মানায়? নিজের ভাষণে তিনি বলেন, ধর্ম বলে যদি কিছু থাকে তবে ধর্মের কল বাতাসে নড়ে। পর্যবেক্ষকদের মতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচার কাণ্ডে যখন তার দলের একের পর এক হেভিওয়েট নেতা শ্রীঘরে ছিলেন, তখন ধর্মের কল কার দিকে নড়ছে তা সাধারণ মানুষ ভালোই বুঝতে পারছেন। পাণ্ডবেশ্বরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তাকে হারের আগাম অজুহাত হিসেবেই দেখছে বিজেপি শিবির। তিনি দাবি করেছেন বিরোধীদের নাম কেটে দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে বিগত দিনের নির্বাচনের ফলের পর মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যে মানুষ আর তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে থাকতে চাইছে না। তাই আগেভাগেই নির্বাচন কমিশনকে কাঠগড়া দাঁড় করিয়ে পরাজয়ের দায় ঝেড়ে ফেলতে চাইছেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এমন অনাস্থা প্রদর্শন আসলে তার রাজনৈতিক দেউলিয়া। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন ফের সেই পুরনো দেখে নেওয়ার সুর শোনা গিয়েছে। তিনি সরাসরি আক্রমণাত্মক সুরে বলেছেন, যারা আজ বিজেপির হয়ে দালালি করে বেড়াচ্ছে বা মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তাদের তিনি দেখে নেবেন। একজন সাংবিধানিক পদে বসে সরকারি প্রশাসনিক আধিকারিক বা রাজনৈতিক বিরোধীদের এভাবে হুমকি দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে হার নিশ্চিত বুঝে তিনি এই ভয় দেখিয়ে কর্মীদের ধরে রাখার শেষ চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ যে আর এই হুমকির রাজনীতিতে ভয় পায় না তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক একাধিক নির্বাচনে। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু শিল্পশূন্য বাংলা, বেকার যুবকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া এবং কয়লা খনি অঞ্চলে ধস ও পানীয় জলের সমস্যার সমাধান নিয়ে তার কাছে কোনো সদুত্তর ছিল না। অন্ডাল বিমানবন্দর বা সুপার স্পেশালিটি হাসপাতালে যে খতিয়ান তিনি দিয়েছেন তার আসল দশা ওই এলাকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আসলে উন্নয়নের ভাঁড়ে মা ভবানী বলেই এখন তিনি 2026 সালে দিল্লি দখলের দিবাস্বপ্ন ফেরি করছেন বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার এই বিতর্কিত ও হাস্যকর ভবিষ্যৎবাণী তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকেই প্রকট করে তুলেছে। যে নেত্রী নিজের রাজ্য সামলাতে হিমশিম খাচ্ছেন তার মুখে দিল্লি দখলের হুঙ্কার এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন আর এক মাসও বাকি নেই। আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। বাংলার পাশাপাশি আরও 5 রাজ্যে ভোট হবে একই সময়ে। যাই হোক, ইতিমধ্যেই বাংলায় লড়তে চলা 3 রাজনৈতিক দল তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও বিজেপির আরও কিছু আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। আর প্রার্থী ঘোষণার পরদিন থেকেই 3 দলের প্রার্থীরা নিজেদের মধ্যে করে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। পাশাপাশি চলছে দেওয়াল লিখন, দেওয়ালে পোস্টার ফেলা ইত্যাদি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। এছাড়াও একই পাড়ায় প্রার্থীদের পোস্টার ফেলা নিয়েও নানা ঝামেলা চলছে। এমন পরিস্থিতিতে নিজের এলাকার প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামলেন সুপারস্টার তথা তারকা সাংসদ দেব। আজ ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ভোট প্রচারে সেরেছেন দেব। প্রচারে নামার আগে তিনি কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দেন এবং জয় শ্রীরাম ধ্বনি দেন। এরপরেই প্রচারে নামেন তিনি। তারকা তপকা মুছে ফেলে একেবারে ছিমছাম পোশাকে এদিন প্রচার সারেন ঘাটালে 3 বারের জেতা তৃণমূল সাংসদ। আর 26-এর নির্বাচনে ঘাটালে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের এটাই প্রথম প্রচার। তবে এদিন প্রচারের পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান্টের কাজ ঘুরে দেখেছেন তিনি। তবে রামনবমীতে দেবের পুজো নিয়েও বিতর্ক উঠেছে, কেননা বিজেপির স্লোগানে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। যদিও এই বিষয়ে অভিনেতা যোগ্য জবাব দিয়ে বলেন, ঠাকুর নিয়ে কোনো রাজনীতি নয়। আমি একজন হিন্দু হিসেবে কোন মন্দিরে যাব সেটা আমার সিদ্ধান্ত। তার জন্য কোনো দলের আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমরা যেভাবে দুর্গা কালী পুজো সেলিব্রেট করি সেই মতো রামনবমীতেও পুজো দিয়েছি। আমাদের রাজ্যের মতো পুজোর্চনা গোটা দেশে কোথাও হয় না। তাই আমি মনে করি না আমি রামনবমীতে পুজো দিয়েছি সেটা নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। এরপর অভিনেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, রাম সবার, তিনি ব্যক্তিগত কোনো দলের নয়। ধর্ম নিয়ে বিজেপি যে বিষ মেশাচ্ছে তা বন্ধ হোক। আমরা ছোটবেলায় রামায়ণ দেখেছি, এখনো পর্যন্ত কখনো মধ্যে হয়নি। বিজেপির জন্য রামায়ণ তৈরি হয়েছে, এটা আমাদের কাছে ফেয়ারি টেল।
আমরা রামায়ণ মহাভারত দেখে আমাদের ধর্মকে বুঝতে শিখেছি। সেখানে একটা দল যদি রাজনৈতিকভাবে আমাদের হিন্দু ধর্মকে হাইজ্যাক করে নেয় তাহলে আমরা এটা মেনে নেব না। আমি মনে করি আমাদের দেশে আমরা সবাই মন্দিরে যাব না, মাজারে যাব, তা আমাদের দেশে স্বাধীনতা রয়েছে। তাই রামনবমীতে মন্দিরে পুজো দেওয়া আমার অধিকার। তাই রাম মন্দির আমাদের কারো একা নয়, রাম আমাদের সবার, ঈশ্বর আমাদের সবার। এরপর অভিনেতা ঘাটাল মাস্টার প্ল্যান্টের কাজ ঘুরে দেখে বলেন, বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে একটি রুট ম্যাপ তৈরি করা হয়েছিল, যেখানে অধিকাংশ জমি বা বাজার তার মধ্যে চলে আসছিল। মুখ্যমন্ত্রীর আদেশের পর আবার নতুন করে রুট ম্যাপ তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে অনেকগুলি জমি লাগবে এবং এটি সফল করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা প্রয়োজন। এরপর তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটি মানুষের জন্য। আমি 2014 থেকে সাংসদ আছি এবং তখন থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আসছি। বিজেপি বা অন্য কোনো বিরোধী দল কেন্দ্রের কাছে কি একটিও চিঠি লিখেছে এই মাস্টার প্ল্যান নিয়ে? আমি রাজনীতি ছাড়া সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ এই কাজটি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কথা দিয়েছে যে তারা এই কাজ করবে এবং ইতিমধ্যে 700 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এরপর প্রচারে তিনি বলেন, বিরোধীদের কাছে এখন আর কোনো প্রচারের অস্ত্র নেই, তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘাটালের মানুষ এখন চোখের সামনে কাজ হতে দেখছেন। ড্রেজিং শুরু হয়েছে, পাম্পিং স্টেশনের কাজ চলছে। আমরা প্রতিশ্রুতি ললিপপ দিই না, আমরা কাজ করে দেখাই। যদি এবারের ঘাটালে তৃণমূল না জেতে তবে রাজনীতি জিতে যাবে আর কাজ করা মানুষগুলি হেরে যাবে। রাজনীতিতে অনেক মানুষ কথা দেয় 15 লক্ষ টাকা আসবে বা 2 কোটি চাকরি হবে, কিন্তু আমি কথা দিয়ে কথা রেখেছি। ঘাটালের উন্নয়নই আমার মূল লক্ষ্য। এই মাস্টার প্ল্যান সম্পূর্ণ হলে ঘাটালের মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবেন। ভোটার তালিকা থেকে পাশাপাশি দুটি বুথে, একটিতে 142 জন, অপরটিতে 255 জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা ক্ষিপ্ত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরারাটি এলাকার 2 নম্বর বুথ ও পার্শ্ববর্তী বরগোবড়া এলাকার 3 নম্বর বুথে। বুনোরাটি গ্রামে 2 নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, না হলে এলাকার স্কুলে ভোটের বুথ করতে দেবেন না বলেও জানান বিক্ষোভকারীরা। বিষয়টি নিয়ে এলাকার আতঙ্কিত ভোটাররা বিএলওর কাছে দরবার করলেও মেলেনি কোনো আশ্বাসের বাণী। বিষয়টি নিয়ে এলাকার বিএলও জানান, 2 নম্বর বুথের মোট ভোটার সংখ্যা 910 জন। ভোটারের মধ্যে 212 জন বিচারাধীন ছিলেন। তাদের মধ্যে থেকে 142 জন নাম বাদ গিয়েছে। এখন 142 জনকে ট্রাইব্যুনালে যেতে হবে। আমি চাই তাদের নাম ভোটার তালিকায় উঠুক। গত কয়েকদিন ধরে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় ভোটারদের নাম ভোটার তালিকায় না থাকায় কখনো রাস্তা অবরোধ, কখনো বিভিন্ন দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন আশ্বস্ত করলেও মানতে চাইছে না ভোটাররা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন, আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা, সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার কুসমুন্ডিতে দাঁড়িয়ে স্থানীয় থানার আইসি এবং বিডিওকে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। খড়গপুর সদরের পদ্মপ্রার্থী দিলীপ ঘোষের পথে হেঁটে উর্দিধারীদের হুমকি দিলেন সুকান্ত। এদিকে বিডিওকেও নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তবে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। পুলিশের ইউনিফর্ম পরে যদি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করতে হয় তবে ওটা ছেড়ে সরাসরি ঘাসফুলে ঝান্ডা হাতে নিয়ে ভোটে দাঁড়ান। মনে রাখবেন, নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচন কমিশন সংবিধানের 311 নম্বর ধারা প্রয়োগ করে আপনাকে বরখাস্ত করতে পারে। তখন মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না আপনাদের। অন্যদিকে
মানিকর হাই স্কুল মাঠে কুশমুন্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে এক জনসভা থেকে সুকান্ত দাবি করেন কুশমুন্ডি থানার আইসি নাকি তৃণমূল নেতাদের ফোন করে কাজে নামার নির্দেশ দিচ্ছেন। আইসির উদ্দেশ্যে তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যদি ভালো চান, বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে চান আর রবিবার শান্তিতে খাসির মাংস ও তুলাই পাঞ্জি চালের ভাত খেতে চান, তবে সোজা হয়ে কাজ করুন। আমাদের হয়ে কাজ করতে হবে না, শুধু নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরাই বুঝে নেব। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তবে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। এছাড়া সুকান্ত মজুমদারের আগে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও পুলিশের ভূমিকা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। হুমকি দিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন, 4 তারিখের পর সব পাল্টে যাবে, দেখবেন বাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কেমন এনকাউন্টার হবে। যদিও পাল্টা জবাব দিয়ে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বলেন, ক্ষমতায় আসলে বিজেপি এভাবেই বেছে বেছে বাঙালিদের হত্যা করবে।